আপনাদের পড়ে শোনাচ্ছিলাম অস্কার ওয়াইল্ডের বিখ্যাত উপন্যাস দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে। উপন্যাসটির আজ চতুর্থ পর্ব, পঞ্চম পরিচ্ছেদ। মা, মা, আমি আজ খুশি আনন্দে আমার মন প্রাণ ভরে উঠেছে। একটা বিবর্ণা শীর্ণকায় মহিলার কোলের ওপরে মুখ লুকিয়ে মেয়েটি আনন্দে যেন ফেটে পড়ল। দেখে মনে হয় অসুস্থ মহিলাটি সংসার যাতার মধ্যে পড়ে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন। ছোট বসার ঘর, আলো হওয়ার বালাই সেখানে নেই বললেই হয়। সেই ঘরের একমাত্র আসবাব ছোট একটি আর্ম চেয়ারের ওপরে বসেছিলেন। উজ্জ্বল আলোর ধকল সহ্য করতে পারছিলেন না বলেই হয়তো আলোর দিকে বসেছিলেন পেছন করে। মেয়েটি আবার বলল, আনন্দ রাখার আর জায়গা পাচ্ছি না আমি। তোমারও আনন্দ হচ্ছে নিশ্চয়ই? মিসেস ভেন ভ্রুকুটি করলেন, কিন্তু তার রক্তশূন্য ফ্যাকাশে রঙের একটি হাত তার মেয়ের মাথার উপরে রাখলেন। আনন্দ? তোমাকে যখন অভিনয় করতে দেখি আমার আনন্দ হয় তখনই। অভিনয় ছাড়া বর্তমানে অন্য তোমার চিন্তা করা উচিত নয়। মিস্টার আইজ্যাকস আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। তিনি যে আমাদের ধার দিয়েছেন সে ধার এখনো শোধ হয়নি। মেয়েটি ওপরের দিকে মুখ তুলে বলল, মা, টাকার কথা বলছো? টাকায় কি যায় আসে? ভালোবাসা টাকার চেয়ে অনেক বেশি। ভুলে যেও না, ঋণ শোধ আর ভেমেসে পোশাক তৈরি করার জন্যে মিস্টার আইজ্যাকস আমাদের 50 পাউন্ড অগ্রিম দিয়েছেন। সে কথা ভুলে যেও না সাইবিল। 50 পাউন্ড অনেক টাকা। এদিক থেকে মিস্টার আইজ্যাকসকে সুবিবেচক না বলে আমি পারছি না। দাঁড়িয়ে উঠল মেয়েটি, তারপর জানলার ধারে গিয়ে বলল, মা, ও ভদ্রলোক নয়। আমার সঙ্গে ও যেভাবে কথা বলে তাতে ওকে আমার ঘৃণা হয়। স্বরে কিঞ্চিৎ ঝাঁকানি দিয়ে বসিয়সী মহিলাটি বললেন, তার সাহায্য ছাড়া কি করে যে আমাদের চলতো তা আমি জানি না। সাইভিল ভেন নিজের মাথাটা নাড়িয়ে হাসল। আর তাকে আমাদের দরকার নেই মা। এখন থেকে প্রিন্স চার্মিংই আমাদের সব ভার নেবেন। এই বলে সে থামল। একটা লজ্জার ঢল নামল তার ধমনীতে। সে একটু কেঁপে উঠল। সেই রঙে ধীরে ধীরে রাঙা করে দিল তার দুটি কপোলকে। দ্রুত শ্বাস প্রশ্বাসের ফলে তার পদ্মপাতার মতো নরম দুটি ঠোঁট বিভক্ত হল। কাঁপতে লাগল ঠোঁটের দুটি পাপড়ি। দক্ষিণে বাতাস ঝাঁপিয়ে পড়ল তার উপরে। সুন্দর পোশাকের ভাঁজগুলি দিল খুলে। সে শুধু বলল, আমি তাকে ভালোবাসি। টিয়া পাখির মতো তার মা চিৎকার করে উঠলেন, বোকা, বোকা মেয়ে। কথার সঙ্গে সঙ্গে নকল হিরে বসানো আংটি পরা আঙুলটি অদ্ভুতভাবে নড়তে লাগল তার। মেয়েটি আবার হেসে উঠল। খাঁচায় পড়া পাখির আনন্দ তার স্বরে ধ্বনিত হল। সেই সুর ধরা পড়ল তার চোখের মণিতে। দৃষ্টির আলোতে বিচ্ছুরিত হল তারই দুটি। তারপরে তার চোখের পাতাগুলি মুহূর্তের জন্য বুজে এলো। মনে হলো সে কিছু গোপন রহস্যকে ঢেকে রাখতে চায়। যখন সে চোখ খুলল তখন স্বপ্নের কুয়াশা কেটে গেছে। সেই জীর্ণ চেয়ার থেকে রুগ্ন ভদ্রমহিলাটি তার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি তাকে বৃত্ত হওয়ার উপদেশ দিলেন সমঝে চলার জন্যে। কাপুরুষদের জন্যে যেসব বই লেখা হয়েছে এবং যেখানে লেখক সাধারণ জ্ঞান বলে শব্দটা না বুঝে বারবার উচ্চারণ করেছেন, সেই বই থেকে কিছু উপদেশবাণী উদ্ধৃত করে তিনি তাকে শোনালেন। মেয়েটি সেদিকে কান দিল না। কামনার কারাগারে সে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন। তার রাজকুমার প্রিন্স চার্মিং তার সঙ্গে ঘুরছে তখন। তাকে মনের মতো সৃষ্টি করার চেষ্টায় সে তখন মশগুল। তাকে খুঁজে বার করার জন্যে সে তার আত্মাকে দূত করে পাঠিয়েছে। সেই দূত তাকে ডেকে নিয়ে এসেছে। রাজকুমারের জ্বালাময় চুম্বন আবার তার ঠোঁট দুটিকে স্পর্শ করেছে। তার নিঃশ্বাসে মেয়েটির চোখের পাতাগুলি গরম হয়ে উঠেছে। তারপর বিজ্ঞতা চিন্তার পদ্ধতি পরিবর্তন করল। এই যুবকটি ধনী হতে পারে, তাই যদি হয় বিয়ের কথা চিন্তা করা যেতে পারে। তার কানের উপকূলে সাংসারিক জ্ঞানের ঢেউ আছাড় খেয়ে পড়ল। ছলনার তীর ছুড়ল মেয়েটি। সে দেখতে পেল পাতলা ঠোঁটগুলি তার নড়ছে। সে হাসল। হঠাৎ কথা বলার তাগিদ এলো তার। সে চেঁচিয়ে বলল, মা, মা, সে আমাকে এত ভালোবাসে কেন? আমি তাকে কেন ভালোবাসি তা আমি জানি। তাকে আমি ভালোবাসি এই জন্যে যে সে নিজেই ভালোবাসার মূর্ত প্রতীক। কিন্তু আমার মধ্যে সে কি দেখেছে? আমি তো তার যোগ্য নই। কিন্তু তবু কেন জানি না, যদিও তার কাছে আমি অনেক ছোট,
তবু তার প্রেমের অযোগ্য মনে হয় না নিজেকে। তার ভালোবাসা পেয়ে গর্বে আমার বুকটা ভরে ওঠে। মা, আমি যেমন আমার প্রিন্স চার্মিংকে ভালোবাসি, তুমিও কি বাবাকে সেই রকমই ভালোবাসতে? অল্প দামের প্রসাধনের নিচে বয়স্কা মহিলার গণ্ডদুটি হঠাৎ বিবর্ণ হয়ে গেল। একটা যন্ত্রণার আকস্মিক আবেগে তার শুকনো ঠোঁট দুটি বিকৃত হল। সাইবিল ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। গালে একটা চুমু খেয়ে বলল, মা, আমাকে ক্ষমা করো মা। বাবা সম্বন্ধে কোনো কথা বলতে গেলে যে তোমার কষ্ট হয় তা আমি জানি, কারণ তুমি তাকে ভালোবাসতে, খুব ভালোবাসতে। দুঃখ করো না মা। 20 বছর আগে তুমি একদিন যেমন সুখী হয়েছিলে, আজ আমি তেমনি সুখী। আমাকে চিরকাল সুখী থাকতে দাও। বৎস, প্রেমে পড়ার কথা চিন্তা করার মতো বয়স তোমার এখনো হয়নি। তাছাড়া এই ছেলেটার সম্বন্ধে কতটুকুই বা তুমি জানো? তার নামটা কি তাও পর্যন্ত তুমি জানো না। এসব কথা আলোচনা করার এতটুকু সময়, বিশেষ করে জেমস এখন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কত জিনিস ভাবতে হচ্ছে আমাকে। আশা করেছিলাম ঠিক এখনই তুমি বুঝে শুনে চলবে। যাই হোক, তোমাকে আমি আগেই বলেছি, ছেলেটি যদি ধনী হয়। মা, মা, টাকা পয়সার কথা ছাড়ো, আমাকে সুখী হতে দাও। মিসেস ভেন মেয়ের দিকে তাকিয়ে দেখলেন এবং নকল নাটকীয় ভঙ্গিমায়, যে ভঙ্গিমাটি অভিনেতা অভিনেত্রীদের স্টেজের উপরে স্বভাবসিদ্ধ কলাকৌশলের সঙ্গে প্রকাশ করতে হয়, তিনি মেয়েকে দুহাতে জড়িয়ে ধরলেন। ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। ঘরের মধ্যে ঢুকে এলো একটি যুবক। মাথার চুলগুলি তার উস্কো খুস্কো, কটা রঙের। চেহারার বাঁধনি শক্ত, হাত আর পা বেশ লম্বা। চলার ভঙ্গিমাটা বেশ সাবলীল নয়। বনের মতো পরিচ্ছন্নভাবে সে মানুষ হয়ে ওঠেনি। দুজনের মধ্যে যে একটা নিকট সম্পর্ক রয়েছে, হঠাৎ দেখলে তা বোঝা বেশ কষ্টকর। মিসেস ওয়েন ছেলেটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। মুখের ওপর ছড়িয়ে পড়ল সিটি। মনে মনে ছেলেটিকে তিনি রঙ্গমঞ্চের দর্শকদের ভূমিকায় দেখতে লাগলেন। তিনি নিশ্চিত হলেন যে মুখ নাটকটি ভালোই জমেছে। ছেলেটি মিষ্টি সুরে একটু বিক্ষোভ জানিয়ে বলল, তোমার কয়েকটা চুমু আমার জন্য রেখো সাইবিল। সাইবিল বলল, তাই বুঝি? কিন্তু কেউ তোমাকে চুমু খেলে তো তোমার ভালো লাগে না। তুমি একটা দুষ্টু বৃদ্ধ ভালুক। এই বলে মেঝের উপর দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। জেমস ওয়েন তার বোনের দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে? চলো সাইবিল। মনে হচ্ছে এই বিটিকে ছেড়ে লন্ডনে আমি ফিরব না। আমি তোমাকে নিশ্চয় করে বলতে পারি, এখানে ফিরে আসার ইচ্ছে আমার নেই। একটা জমকালো থিয়েটারের পোশাক তুলে নিয়ে ভাঁজ করতে করতে দীর্ঘশ্বাস ফেলে মিসেস ওয়েন বললেন, ওরকম ভয়ঙ্কর কথা বলো না বাচ্চা। ছেলেটি যে থিয়েটারে নামল না, এতে তিনি খুবই হতাশ হয়েছিলেন। নামলে নাটকটা জমতো ভালোই। কেন বলবো না মা? সত্যি বলছি, ফিরে আসার ইচ্ছে আমার নেই। তোমার কথা শুনলে আমার বড় কষ্ট হয় বাচ্চা। আমি বিশ্বাস করি প্রচুর অর্থ নিয়েই তুমি অস্ট্রেলিয়া থেকে ফিরে আসবে। সমাজ বলতে কলোনিতে কিছু নেই। যা রয়েছে বলে শুনেছি তাকে আমরা সোসাইটি বলতে পারি না। সেই জন্য যথেষ্ট অর্থ উপার্জন করার পর আর তোমার সেখানে থাকার দরকার নেই। এখানে ফিরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করবে তুমি। ছেলেটি প্রতিবাদের সুরে বিড়বিড় করে বলল, সোসাইটি? ও নিয়ে বিশেষ মাথা ঘামানোর সময় আমার নেই। আমার প্রথম কাজ হচ্ছে প্রচুর অর্থ রোজগার করা। তারপরে তোমাকে আর সাইবিলকে স্টেজ থেকে সরিয়ে আনা। স্টেজে অভিনয় করাকে আমি ঘৃণা করি। সাইবিল হাসতে হাসতে বলল, ও জিম, কি নিষ্ঠুরের মতো কথা বলছো তুমি? কিন্তু সত্যি কি তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? খুব খুশি হব আমি। আমার ভয় হচ্ছিল তুমি হয়তো তোমার কিছু বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেছো, বিশেষ করে টম হার্ডি, যে তোমাকে ওই বিচ্ছিরি পাইপটা দিয়েছে, অথবা নেড ল্যাংটল, সেই পাইপ টানার জন্য যে তোমাকে সবসময় ঠাট্টা করে। বিকেলটা আমার সঙ্গে বেড়ানোর প্রস্তাব দিয়ে তুমি যে আমাকে ভালোবাসো তারই প্রমাণ দিয়েছ। কোথায় যাবে বলো তো? চলো পার্কে যাই। ছেলেটি একটু চোটেই বলল, আমার পোশাক নোংরা। ধনী লোকেরাই কেবল পার্কে যায়। তার জামার হাতটা চাপড়াতে চাপড়াতে সাইবিল বলল, বোকা কোথাকার জিম। এক মুহূর্ত দ্বিধা করল জিম। তারপর বলল, ঠিক আছে, কিন্তু আজকে বেশি দেরি করো না, চটপট সেরে নাও। নাচতে নাচতে ঘরের বাইরে চলে গেল সাইবিল। গুনগুন করে গান গাইতে গাইতে সে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। সেই গানের সুর নিচেও শোনা গেল। মাথার উপরে তার ছোট্ট পা দুটি অস্থিরভাবে ছোটাছুটি করতে লাগল। জিম 2-3 বার ঘরের মধ্যে পায়চারি করল।
তারপরে চেয়ারের ওপরে নিশ্চলভাবে যে মূর্তিটি বসেছিল তার দিকে ঘুরে জিজ্ঞাসা করল, মা, আমার জিনিসপত্র সব ঠিক করে রেখেছ? নিজের কাজের দিকে চোখ রেখে মা বললেন, হ্যাঁ জিম, সব ঠিক আছে। এই রুক্ষ কড়া মেজাজের পুত্রটির সঙ্গে যখনই তিনি একা থেকেছেন, বিশেষ করে শেষ কটি মাস, তখনই মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ভোগ করেছেন। দুজনে চোখাচোখি হলেই তার গোপন সফরি চরিত্রটা নিজেকে বিপদাপন্ন বলে মনে করত। ছেলেটি কিছু সন্দেহ করছে নাকি এই কথাটাই প্রায় তিনি অবাক হয়ে ভাবতেন। ছেলেটি কথা বলতো কম, চুপচাপ থাকত বেশি। এই সময়টাই তার কাছে অসহ্য লাগত। ফলে তিনি অভিযোগ করতে শুরু করলেন, ওকে আক্রমণ করেই মহিলারা নিজেদের রক্ষা করে, ঠিক যেমন হঠাৎ এবং অদ্ভুতভাবে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে প্রতিপক্ষকে আক্রমণ করে। তিনি বললেন, জেমস, আমি আশা করি নাবিকের জীবনে তুমি সন্তুষ্ট হয়েছ। স্মরণ রেখো, এই জীবন তুমি নিজেই বেছে নিয়েছ। তুমি কোনো সলিসিটরের অফিসে চাকরি নিতে পারতে। শ্রেণী হিসেবে সলিসিটরদের আমরা সম্মানী বলেই মনে করি, এবং এদেশে তারা বেশ উঁচু সম্প্রদায়ের সঙ্গে ডিনার খায়। জেমস উত্তর দিল, চাকরির জীবনটাকে আমি ঘৃণা করি, বিশেষ করে কেরানির চাকরি। কিন্তু তুমি ঠিক কথাই বলেছ। নিজের পেশা আমি নিজেই ঠিক করে নিয়েছি। মোদ্দা কথাটা হচ্ছে, সাইবিলের ওপরে লক্ষ্য রেখো। তার যেন কোনো ক্ষতি না হয় মা, তার দিকে নজর রেখো। জেমস, তোমার কথা শুনে অবাক হচ্ছি। তার উপরে নিশ্চয়ই আমি লক্ষ্য রাখি। শুনলাম একটি ভদ্রলোক নাকি প্রতিদিন থিয়েটারে আসেন আর তার সঙ্গে কথা বলার জন্য স্টেজের পেছনে যান। এ সংবাদ কি সত্যি? এ বিষয়ে কি বলো তুমি? জেমস, তুমি কি বলছো তা তুমি নিজেই জানো না। আমাদের পেশায় আমাদের যারা গুণমুগ্ধ তাদের অভ্যর্থনা জানাতে আমরা অভ্যস্ত। একসময় আমি নিজেও অনেক ফুলের তোড়া উপহার পেয়েছি। সে যুগে সত্যিকার অভিনয় কাকে বলে মানুষ তা বুঝত। সাইবিলের কথা যদি বলো, আমি জানি না ওদের এই আলাপ সত্যিকার সিরিয়াস কি সিরিয়াস নয়, কিন্তু যুবকটি যে সত্যিকার ভদ্র সেদিক থেকে আমার কোনো সন্দেহ নেই। আমাকে সে খুব শ্রদ্ধা করে। তাছাড়া দেখলে মনে হয় ছেলেটি ধনী। যেসব ফুল সে আমাদের পাঠায় সেগুলিও খুব সুন্দর। জেমস কর্কশ স্বরেই বলল, যদিও তুমি তার নাম জানো না। মুখের চেহারা কোনো রকম বিকৃত না করেই মা বললেন, না, ছেলেটা তার আসল নামটা পর্যন্ত আমাকে এখনো বলেনি। মনে হচ্ছে এই না বলাটাই তার একটা আনন্দ। ছেলেটা সম্ভবত অভিজাত শ্রেণীর। নিজের ঠোঁট কামড়ালো জেমস, শুধু বলল, ওর দিকে লক্ষ্য রেখো মা, ওর ওপরে লক্ষ্য রেখো। বাছা, তোমার কথা শুনে আমি খুব কষ্ট পাচ্ছি। সাইবিল সবসময় আমার বিশেষ নজরের মধ্যে রয়েছে। অবশ্য এই ছেলেটি যদি ধনী হয় তাহলে তার সঙ্গে বন্ধুত্ব পাতাতেই বা সাইবিল ইতস্তত করবে কেন? আমার বিশ্বাস ছেলেটি অভিজাত সম্প্রদায়ের পাত্র হিসাবে সাইবিলের পক্ষে ছেলেটি হবে পয়লা নম্বরের। দুজনে মিলবেও ভালো, যাকে বলে রাজজোটক মেলা। ছেলেটি দেখতেও বেশ ভালো, সবাই তা লক্ষ্য করেছে। নিজের মনে মনে বিড়বিড় করতে লাগলো জেমস। তারপরে জানালার কাছে এগিয়ে গিয়ে শার্সির উপরে আঙুলের টোকা দিতে লাগল। কিছু বলার জন্য ঘুরে দাঁড়াতেই সে দেখল দরজাটা খুলে গেছে। সেই খোলা দরজার ভেতর দিয়ে সাইবিল দৌড়ে আসছে। সে বলল, তোমরা দুজনেই দেখছি বেশ গম্ভীর। বলি, ব্যাপারটা কি? জেমস বলল, ও কিছু নয়। মাঝে মাঝে মানুষের কিছুটা সিরিয়াস হওয়া উচিত। মা, আমরা চললাম। সন্ধ্যে 5টার সময় আমি ডিনার খাবো। একমাত্র শার্ট ছাড়া আর সবই গোছানো হয়ে গেছে। তোমার কোনো অসুবিধা হবে না। একটু কষ্টকল্পিত গাম্ভীর্যের সঙ্গে মা বললেন, এসো। জেমস যে ভাষায় তার সঙ্গে কথা বলছিল তাতে তিনি সত্যি বিরক্ত হয়ে উঠেছিলেন। তার চোখের মধ্যে এমন একটা জিনিস তিনি দেখছিলেন যেটা তাকে রীতিমতো শঙ্কিত করে তুলেছিল। সাইবিল বলল, আমাকে একটা চুমু দাও মা। এই বলে সে তার ফুলের মতো নরম দুটি ঠোঁট দিয়ে তার মায়ের শুকনো গালের হাড়ের ওপর চুমু খেল। তার ঠান্ডা গাল দুটিকে উষ্ণ করে তুলল। কাল্পনিক দর্শকের অন্বেষণে ওপরের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিমায় মা বললেন, বাছা, বাছা আমার। জেমস অস্থির হয়ে বলল, এসো সাইবিল। মায়ের এই স্নেহপ্রবণতাকে সে কিছুতেই বরদাস্ত করতে পারল না। বাতাসে কাঁপানো সূর্যের আলোতে তারা ঘর থেকে বেরিয়ে গেল, হাঁটতে লাগল নিরানন্দ উস্টন রোড ধরে। একটা সুন্দর পোশাক চলনে পরিচ্ছন্ন একটা রুচিসম্পন্ন মেয়ের পাশে ওইরকম বেখাপ্পা পোশাক পরা গম্ভীর মোডের একটা বিষণ্ণ যুবককে হাঁটতে দেখে পথচারীরা একটু অবাক হয়েই তাদের দিকে তাকাতে লাগলো। তাদের মনে হলো যেন একটা গোলাপ ফুলের সঙ্গে একটা সাধারণ মালি হেঁটে চলেছে।
অপরিচিত কোনো মানুষের কৌতূহলী দৃষ্টির উপরে চোখ পড়ার ফলে অস্বস্তি বোধ করতে লাগলো জিম। মাঝে মাঝে ভ্রুকুটিও করল। অদ্ভুত চেহারার মানুষদের কৌতূহলী দৃষ্টির দিকে তাকিয়ে থাকার অভ্যাস সাধারণ মানুষরা কোনোদিনই ছাড়তে পারে না। শেষ জীবনে জিনিয়াসরা এই দৃষ্টির জ্বালায় তিতিবিরক্ত হয়ে ওঠেন। সেই রকমের একটা অনুভূতি জিমকেও আচ্ছন্ন করে ফেলল। সাইবিলের অবশ্য অন্য কথা। পথচারীদের ওপরে সে যে কতটা প্রভাব বিস্তার করেছে সে বিষয়ে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না। প্রেমের আবেগ হাসির উচ্ছ্বাসে তার ঠোঁট দুটিকে কাঁপিয়ে তুলেছিল। সে তখন প্রিন্স চার্মিংয়ের কথাই ভাবছিল। তার সম্বন্ধে বেশি চিন্তা করার জন্যে তাকে নিয়ে মুখে কোনো আলোচনা করল না। আলোচনা করল কেবল জিমের ভবিষ্যৎ নিয়ে, যে জাহাজে চড়ে সে যাবে সেই জাহাজ নিয়ে, বিদেশে গিয়ে সে যে প্রচুর সোনা রোজগার করবে সেই সোনা নিয়ে, দুষ্টু প্রকৃতির রেড ইন্ডিয়ানদের হাত থেকে সে অপরূপ সুন্দরী রাজকুমারীকে সে উদ্ধার করবে সেই ভাবনা নিয়ে। কারণ একটি সাধারণ নাবিক অথবা সুপার কার্গো অথবা এখন সে যে কাজে যাচ্ছে সেইটুকু নিয়েই সে জীবন কাটাবে না, নিশ্চয়ই না। নাবিকের জীবন বড় কষ্টকর। একটা জাহাজের খোলের মধ্যে বদ্ধ হয়ে থাকাটা কি ভীষণ কষ্টের। চারপাশে সমুদ্রের তরঙ্গ, হাজার হাজার সেই তরঙ্গ বিরাট বিরাট ঝুঁটি বাগিয়ে ফুলে ফুঁসে চারপাশ থেকে ধাক্কা দিচ্ছে জাহাজটাকে। কখনো কখনো বা কালো কালো দৈত্যদানব ঝড়ের ঝাপটায় পাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নাবিকের জীবন যে কত ভয়ঙ্কর, কত বিপজ্জনক তা একবার ভেবে দেখুন। মেলবোর্নে সে জাহাজ থেকে নামবে, ক্যাপ্টেনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা সোনার খনিতে হাজির হবে। 1 সপ্তাহ কাটার আগেই এক তাল খাঁটি সোনা সে পেয়ে যাবে। আজ পর্যন্ত অত বড় তাল কেউ খুঁজে পায়নি। 6 জন সশস্ত্র অশ্বারোহী পুলিশের তত্ত্বাবধানে সেই তালটা রেলগাড়িতে চাপিয়ে সমুদ্রোপকূলে নিয়ে আসা হবে। বনে বাদারে যেসব ডাকাতরা লুকিয়ে থাকে সেই সোনা ছিনিয়ে নেয়ার জন্য তারা অন্তত বাড়তিনেক গাড়িটাকে আক্রমণ করবে, কিন্তু তাদের আক্রমণ প্রতিহত হবে। অনেক হতাহতকে পেছনে ফেলে পালিয়ে যাবে তারা। অথবা না, জিম আদৌ হয়তো সোনার খনির দিকে যাবে না। এই খনিগুলি বড় খারাপ জায়গা। এইসব জায়গায় যারা কাজ করে তারা সবসময় মদ খেয়ে চুর হয়ে থাকে। সেই মত্ত অবস্থায় সরাইখানায় তারা নিজেদের মধ্যে মারামারি করে, মুখ খিস্তি করে। হয়তো সে যাবে কোনো মেষপালকের খামারে। কোনো এক সন্ধ্যায় যখন সে ঘোড়ায় চড়ে খামারে ফিরবে, এমন সময় সে হয়তো দেখতে পাবে কোনো দস্যু কালো পোশাক পরে একটা কালো ঘোড়ার পিঠে চড়ে একটি ধনীর অপরূপ সুন্দরী মেয়েকে চুরি করে নিয়ে পালাচ্ছে। সেই দেখে সে দস্যুকে তাড়া করবে, উদ্ধার করে আনবে মেয়েটিকে। তারপরে নিশ্চয়ই মেয়েটি তার প্রেমে পড়ে যাবে। জিমও ভালোবেসে ফেলবে তাকে। শেষ পর্যন্ত সেই মেয়েটিকে বিয়ে করে প্রচুর সম্পদ নিয়ে ফিরে আসবে জিম। লন্ডনে বিরাট একটি প্রাসাদ নিয়ে বসবাস করবে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক প্রাচুর্য, অনেক আনন্দ জিমের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু তাকে চরিত্রের দিক থেকে ভালো হতে হবে। মেজাজটাকে রাখতে হবে শরীফ। মুখের মতো অর্থ নষ্ট করলে তা চলবে না। জিমের চেয়ে সে মাত্র 1 বছরের বড়, কিন্তু সাংসারিক অভিজ্ঞতা তার অনেক অনেক বেশি। প্রতিটি ডাকে সে যেন তাকে চিঠি দেয়, আর প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সে যেন ভগবানের কাছে প্রার্থনা করে। ভগবান খুব ভালো, তিনি নিশ্চয়ই তার দিকে লক্ষ্য রাখবেন। সে নিজেও তার ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবে। কয়েকটা বছরের মধ্যে জিম বেশ ধনী আর সুখী হয়ে ফিরে আসবে। ছেলেটি গম্ভীর হয়ে তার কথা শুনছিল, কিন্তু কোনো উত্তর দিল না। বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তায় তার মনটা খুব খারাপ। তবু ওই একটা ব্যাপারই তাকে বিষণ্ণ করেনি। সাংসারিক অভিজ্ঞতা তার যথেষ্ট না থাকলেও সাইবেলের পেশায় যে বিপদ রয়েছে সেই সম্ভাবনাটাও কেমন যেন তাকে বিব্রত করে তুলেছে। ওই যে ভদ্রবেশধারী যুবকটি তার সঙ্গে প্রেম করে চলেছে, সেটা তার কাছে মঙ্গলজনক নাও হতে পারে। যুবকটি ভদ্রলোক, বিশেষ করে সেই জন্যেই জিম তাকে ঘৃণা করে। যদিও এর পেছনে ঠিক কী কারণ রয়েছে তা সে বুঝতে পারে না। হয়তো শ্রেণীবিদ্বেষই এর মূল কারণ। তার মায়ের বুদ্ধি আর চিন্তাশক্তি যে যথেষ্ট কম, সে বিষয়ে তার সন্দেহ কম ছিল না। বিশেষ করে সেই কারণে বিপদে পড়ার যথেষ্ট সম্ভাবনা সাইবিলের রয়েছে বলে সে মনে করত। শিশুরা তাদের বাবা মাকে ভালোবেসেই জীবন শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা তাদের বিচার করতে শুরু করে। কখনো কখনো তাদের দোষ তারা ক্ষমাও করে। তার মা, একটা প্রশ্ন মাকে তার করার ইচ্ছা ছিল। অনেকদিন ধরে এই প্রশ্নটা সে মনের গভীরে লুকিয়ে রেখেছিল। থিয়েটারে একদিন হঠাৎ কথাটা তার কানে গিয়েছিল। একদিন সে যখন থিয়েটারের দরজায় অপেক্ষা করছিল, সেই সময় কিছু লোক কথাটা নিয়ে হাসাহাসি করছিল। সেই হাসির টুকরো সে শুনতে পেয়েছিল। মনে হলো কে যেন তার মুখের ওপরে সপাং করে একটা চাবুক কষিয়ে দিয়েছে। তার কপালে কুঞ্চিত হলো,
এবং একটা মারাত্মক রকমের যন্ত্রণাকে সহ্য করার জন্যে সে তার নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরেছিল। সাইবিল, আমার কথা কিছুই তোমার কানে ঢুকছে না জিম? তোমার ভবিষ্যৎ জীবনের কি সুন্দর পরিকল্পনাই তোমার জন্য আমি তৈরি করে দিচ্ছি। কিছু বলো। কি শুনতে চাও তুমি? সাইবিল ভাইয়ের দিকে চেয়ে হেসে বলল, তুমি বেশ লক্ষ্মী ছেলে হবে, আর আমাদের ভুলে যাবে না। জিম তার কাঁধে একটা স্ট্রাক করলো, তারপরে বলল, তুমি বরং আমাকে তাড়াতাড়ি ভুলে যাবে সাইবিল, অন্তত সেদিক থেকে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাইবিলের মুখ লাল হয়ে উঠল। তুমি ঠিক কি বলতে চাইছো জিম? শুনছি তোমার একটি নতুন বন্ধু হয়েছে। সে কে? তার বিষয়ে তুমি আমাকে কিছু বলনি কেন? তাকে দিয়ে তোমার কোনো মঙ্গল হবে না। সাইবিল চেঁচিয়ে উঠল, জিম, তুমি থামো। তার বিরুদ্ধে কোনো কথা তুমি বলবে না। আমি তাকে ভালোবাসি। জিম বলল, ভালোবাসা? সাবাস! তুমি তার নামটা পর্যন্ত জানো না? কে সে? তার পরিচয় কি? এসব জানার অধিকার আমার আছে। তাকে সবাই প্রিন্স চার্মিং বলে ডাকে। এ নামটা তোমার পছন্দ হয় না? বোকা ছেলে কোথাকার! এ নামটা ভুলে যাওয়া তোমার উচিত না। তাকে একবার চোখে দেখলে তোমার মনে হতো অমন সুন্দর অপরূপ মানুষ পৃথিবীতে আর বুঝি নেই। একদিন তার সঙ্গে তোমার দেখা হবে, অবশ্য অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পরে। খুব ভালো লাগবে তোমার। সবাই তাকে পছন্দ করে। আর আমি তাকে ভালোবাসি। তুমি যদি আজ থিয়েটারে আসতে পারতে। সে আজ আসছে। আজ তুমি জুলিয়েটের ভূমিকায় অভিনয় করব আমি। উহ, কিরকম অভিনয় করব বলো তো? জিম, ভেবে দেখো, সত্যিকার প্রেমে পড়ে জুলিয়েটের অভিনয় করব আমি। সে থিয়েটারে বসে আমার অভিনয় দেখবে। তাকে আনন্দ দেওয়ার জন্য অভিনয় করব আমি। ভয় হচ্ছে আমি হয়তো দর্শকদের ভয় পাইয়ে দেব। প্রেমে পড়লেই মানুষ তার স্বাভাবিকতার বেড়া ডিঙ্গিয়ে কিছুটা অস্বাভাবিক হয়ে যায়। আর এই হতভাগ্য বদমেজাজি আইজ্যাক্স, তার বারে যেসব তৃতীয় শ্রেণীর মানুষরা মদ খেতে ঢোকে, তাদের কাছে আমার অভিনয়ের প্রশংসা করে বলবে, একটি প্রতিভাময়ী অভিনেত্রী। এতদিন সে আমাকে প্রচার করেছিল গোঁড়া বলে। এখন সে প্রচার করে আমি একটি ঐশ্বরিক শক্তিধারিণী প্রতিভা বিশেষ। আমি তা বেশ বুঝতে পারছি। আর এ সমস্তই কেবল তারই জন্যে, সেই প্রিন্স চার্মিংয়ের। কিন্তু তার উপযুক্ত আমি নই। দরিদ্র আমি, দরিদ্র। তাতে কি যায় আসে? ঘরের দরজা দিয়ে যখন দারিদ্র হামাগুড়ি দিয়ে ঢুকে আসে, প্রেম তখন জানলা ভেতর দিয়ে উড়ে যায়। আমাদের এই প্রবাদ প্রবচনটিকে নতুনভাবে লিখতে হবে। মানুষের দুঃখের দিনে এই প্রবচনটি রচিত হয়েছিল। এখন সুখের দিন আমার, বসন্তের মাতাল করা দিন, নীল আকাশের বুক ফুলের সমারোহে জাগার দিন। জিম গম্ভীরভাবে বলল, তিনি ভদ্রলোক? গানের ঢঙে সাইবিল বলল, ভদ্রলোক কি বলছো? বলো রাজকুমার, প্রিন্স। আর বেশি তুমি কি চাও? তিনি তোমাকে দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চান। তার হাত থেকে মুক্তি পাওয়ার আশঙ্কায় আমি কাঁপি। আমি চাই তাকে তুমি এড়িয়ে চলো। তাকে দেখা পাওয়ার অর্থই হচ্ছে তাকে পূজা করা। তাকে যে জানে, সে তাকে বিশ্বাস না করে পারে না। সাইবিল, তুমি উন্মাদের মতো কথা বলছো। সাইবিল হেসে তার একটা হাত ধরে বলল, ভাই জিম, তোমার কথা শুনে মনে হচ্ছে বয়স তোমার 100 বছরের কাছাকাছি। সময় আসবে যেদিন তুমি নিজেকেই নিজে ভালোবেসে ফেলবে। তখন তুমি বুঝতে পারবে ভালোবাসা কী বস্তু। অতটা মুখ গম্ভীর করে রেখো না। যদিও তুমি চলে যাচ্ছ, তবু যাওয়ার সময় এই কথাটা জেনে যাও যে আগের চেয়ে এখন আমি অনেক সুখী। তোমাকে এবং আমাকে দুজনকেই বেশ কষ্টের ভেতর দিয়ে জীবন কাটাতে হয়েছে, কিন্তু এখন সেই কষ্টের সমাপ্তি। তুমি পেয়ে একটি নতুন জগতের সন্ধান, আমি পেয়েছি একটি নতুন জীবনের সন্ধান। দুটি চেয়ার আমাদের সামনে রয়েছে পাতা। এসো, আমরা এদের উপরে বসে চালাক চতুর মানুষদের আসা যাওয়া দেখি। একদল উৎসুক দর্শকদের চোখের সামনে তারা দুটি চেয়ার দখল করে বসল। রাস্তার ওপরে একরাশ আগুন রঙের লাল ফুল গোল করে কাঁপছে। মহিলাদের চকচকে রৌদ্র নিবারণী ছাতাগুলি বাতাসে কাঁপছে দেখে মনে হচ্ছে যেন বিরাট বিরাট প্রজাপতির দল নেচে নেচে বেড়াচ্ছে। সাইবিলের অনুরোধে জিম তার ভবিষ্যতের অনেক আশা ভরসার কথা বলতে লাগল। বেশ কষ্ট করেই সে ধীরে ধীরে মুখ খুলল। তারপরে দুজনেই কথায় মেতে উঠল। বেশ অস্বস্তি বোধ করছিল সাইবিল। নিজের আনন্দের কথা কিছুতেই মুখ খুলে বলতে পারছিল না। ভাইয়ের কাছ থেকে কোনো সহানুভূতির কথা সে শুনতে পায়নি। তার কথা শুনে সে মাঝে মাঝে একটু আধটু ভ্রুকুটি করেছিল মাত্র। কিছুক্ষণ পরে সাইবিল নিজেই চুপ করে গেল। হঠাৎ ডোরিয়ান গ্রের সোনালি চুল আর হাসি মাখা মুখখানা তার চোখে পড়ল। একটা খোলা গাড়িতে চেপে দুটি মহিলার সঙ্গে গ্রে তাদের পাশ দিয়ে চলে গেল। সাইবিল উত্তেজনায় হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, ওই যে সে।
জিম জিজ্ঞাসা করল, কার কথা বলছো? অপসৃয়মান গাড়িটির দিকে তাকিয়ে সাইবিল বলল, প্রিন্স চার্মিং। জিম লাফিয়ে উঠল। তারপর সাইবিলের একটা হাত ধরে জোরে নাড়া দিয়ে বলল, কোথায় কোথায়? কোনটি তোমার প্রিন্স চার্মিং? বলো বলো, তাকে আমি দেখবই। কিন্তু দেখা বা দেখানোর সুযোগ কোনোটাই হলো না। ঠিক সেই মুহূর্তে বারউইক্সের ডিউকে 4 ঘোড়ার গাড়িটি দুদলের মাঝখানে এসে হাজির হলো। পথ যখন পরিষ্কার হলো, তখন ডোরিয়ানের গাড়িটি পার্কের এলাকা ছাড়িয়ে অদৃশ্য হয়ে গেছে। দুঃখের সঙ্গে সাইবিল বলল, সে চলে গেছে। তাকে যদি তুমি দেখতে পেতে, আমি তাহলে খুব খুশি হতাম। দেখতে পাওয়া উচিত ছিল আমার, কারণ ভগবানের দিব্যি করে বলছি, ওর হাতে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে ওকে আমি শেষ করব। কথাটা শুনে সাইবিল তার ভাইয়ের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। জিম সেই কথাটাই আবার বলল। ধারালো ছুরির মতো কথাগুলি বাতাসের বুক কেটে কেটে বসল। আশপাশের লোকেরা তাদের দিকে তাকিয়ে রইল হাঁ করে। সাইবিলের পাশে দাঁড়ানো একটি মহিলা তো মুখ চিপে ফিক করে হেসেই উঠল। চারপাশের অবস্থা দেখে সাইবিল ফিসফিস করে বলল, জিম, চলে এসো। জিম ভিড়ের ভিতর দিয়ে সাইবিলের পিছু পিছু এগোতে লাগলো। সে যে ওই কথাগুলি বলতে পেরেছে তাতেই সে খুশি। অ্যাকিলিসের মূর্তির কাছাকাছি আসার পরে সাইবিল ঘুরে দাঁড়ালো। তার চোখের মধ্যে এতক্ষণ করুণার একটা ছায়া লুকিয়েছিল। সেইটাই এবারে তার ঠোঁট দুটির ওপরে হাসির ছটায় রূপান্তরিত হলো। জিমের দিকে তাকিয়ে মাথা ঝাঁকানে দিয়ে সে বলল, জিম, তুমি বোকা। শুধু বোকাই নও, একেবারে যাকে বলে নীরের গর্ধব, বদমেজাজি। এসব কথা তুমি উচ্চারণ করো কেমন করে? কি বলছো তা তুমি জানো না। তুমি কেবল হিংসুটে নও, বড় কঠিন। আমি চাই তুমিও প্রেমে পড়ো। একমাত্র প্রেমই মানুষকে ভালো করে। এইমাত্র তুমি যা বললে, সেসব কথা দুষ্ট লোকেরা বলে থাকে। জিম বলল, আমার বয়স 16। আমি কি বলছি তা আমি জানি। কোনো দিক দিয়ে মা তোমাকে কোনো সাহায্য করতে পারছে না। তোমাকে কিভাবে মানুষ করতে হবে সে সম্বন্ধে মায়ের কোনো ধারণাও নেই। ঠিক এই সময় অস্ট্রেলিয়া না যেতে পারলেই খুশি হতাম আমি। সব জিনিসটা ভালো করে তলিয়ে দেখার ইচ্ছা ছিল আমার। কিন্তু কাগজপত্র সব সই হয়ে গেছে, বিপদটা সেখানেই। না না জিম, অত ভাববার দরকার নেই। মা যেসব রম্য নাটক অভিনয় করতে ভালোবাসতো, তুমি সেই সব নাটকেরই নায়কের মতো কথা বলছো। তোমার সঙ্গে ঝগড়া আমি করব না। আমি তাকে দেখেছি। তাকে দেখে আমার মন প্রাণ আনন্দে ভরে উঠছে। কোনোদিনই আমরা ঝগড়া করব না। আশা করি আমি যাকে ভালোবাসি তার কোনো ক্ষতি করবে না। আমার এই ধারণাটা ঠিক তো? জিম গম্ভীরভাবে বলল, অবশ্য যতক্ষণ তুমি তাকে ভালোবাসবে ততক্ষণ। সাইবিল একটু চেঁচিয়ে আর বেশ জোর দিয়েই বলল, আমি তাকে চিরকাল ভালোবাসব। আর সেও চিরকাল। স্বার্থের খাতিরে তাই তার করা উচিত। সাইবিল তার কাছ থেকে একটু সরে গেল। তারপর হেসে তার হাতটা নিজের হাতের মধ্যে ধরল। জিম সত্যি বড় ভালো মানুষ। মার্বেল আর্চের কাছে এসে তারা একটা বাস ধরল। এস্টেন রোডে বাড়ির কাছাকাছি একটা জায়গায় নেমে গেল তারা। বিকেল 5টার পরেই তারা ফিরে এলো। থিয়েটারে যাওয়ার আগে ঘন্টা 2 সাইবিলকে বিশ্রাম নিতে হবে। স্রেফ বিছানার উপরে গড়াগড়ি দিতে হবে তাকে। বিশ্রাম নেওয়ার জন্য জিমও বারবার তাকে চাপ দিল। সে বলল, তার মা একটু সরে গেলেই সে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। অন্যথায় মা কান্নাকাটি করে শেষ পর্যন্ত একটা কাণ্ড করে তুলবে। কান্নাকাটি করে হইচই করাটাকে সে একদম বরদাস্ত করতে পারে না। সাইবিলের ঘরেই তারা পরস্পরের কাছ থেকে বিদায় নিল। ছেলেটির মনের মধ্যে হিংসার একটা বীজ অঙ্কুরিত হয়েছিল। তাদের দুজনের মধ্যে এই তৃতীয় ব্যক্তিটির আগমন সে মোটেই বরদাস্ত করতে পারছিল না। মনে হচ্ছিল আগন্তুকটির সঙ্গে দেখা হলে সে তাকে খুন করে ফেলতে পারত। তবু যখন সাইবিল দুটি হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল, তার চুলের ভেতর দিয়ে হাত বুলিয়ে দিতে দিতে তাকে চুমু খেল, তখনই তার মনটা নরম হয়ে গেল। সত্যিকার ভালোবাসা তাকে আচ্ছন্ন করে ফেলল। সেও আদুরে ভাইয়ের মতো বোনকে চুমু খেল। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তারা। চোখে জলের ভেতর দিয়ে বিদায় নিল। তার জন্য নিচে তার মা অপেক্ষা করছিলেন। সে ঘরে ঢুকতেই দেরি করার জন্য মা গজগজ করতে লাগলেন। কোনো উত্তর না দিয়ে জিম খেতে বসল। খাওয়ার আয়োজন এমন কিছু ছিল না, কিন্তু তাও তার খুব ভালো লাগলো বলে মনে হলো না। চারপাশে মাছি ভনভন করতে লাগলো। 2-4টা টেবিলের ওপরে লাগলো ঘুরতে। রাস্তায় যানবাহনের হট্টগোল। এদের মধ্য দিয়ে তার বিদায়ের শেষ কটি মুহূর্ত ধীরে ধীরে নিঃশেষিত হতে লাগলো। কিছুক্ষণ পরে সে খাবারের থালাটা সরিয়ে রাখল। মাথাটাকে দুটো হাতের চেটো দিয়ে চেপে ধরল। তার মনে হলো ওদের মধ্যে কি ঘটছে তা বিশেষভাবে জানার অধিকার তার রয়েছে। এই ব্যাপারটা তাকে আরো আগেই জানানো উচিত ছিল। তাহলে সে বুঝতে পারত সে যা সন্দেহ করেছে সেটা সত্যি কিনা। ছেলের অকস্মাৎ এই ভাবালুতায় মা ভয় পেয়ে তার দিকে তাকিয়ে রইলেন। যান্ত্রিকভাবেই তার কথা বন্ধ হয়ে গেল। একটা ছেঁড়া ন্যাকড়া রুমাল দিয়ে তিনি আঙুলে জড়াতে লাগলেন। ঘড়িতে 6টা বাজল।
জিম ধীরে ধীরে উঠে দরজার দিকে এগিয়ে গেল। তারপরে সে ঘুরে দাঁড়িয়ে মায়ের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের। মা, তোমাকে কিছু বলার আছে আমার। মার চোখ দুটি ঘরের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগল। কোনো উত্তর দিলেন না তিনি। মা, আমাকে সত্যি কথা বলো। কথাটা জানার অধিকার রয়েছে আমার। বাবার সঙ্গে কি তোমার বিয়ে হয়েছিল? ভদ্রমহিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বুকের বোঝা অনেকটা হালকা হয়ে গেল তার। এতদিন ধরে, দিনে আর রাতে, সপ্তাহ আর মাস ধরে সে মুহূর্তটির জন্য আতঙ্কিত হৃদয়ে তিনি অপেক্ষা করে দিন গুনছিলেন। সেই চরম মুহূর্তটি তার সামনে এসে হাজির হয়েছে। যতই কদর্য হোক, প্রশ্নটি সোজা। সোজা উত্তরই দিতে হবে তাকে। এরকম একটি অবস্থার জন্য কোনোরকম প্রস্তুতি ছিল না। জিমের প্রশ্নটা আকস্মাত। কেবল অকস্মাতই নয়, একেবারে যাকে বলে অমার্জিত। অনেকটা নাটকের খারাপ রিহার্সালের মতো। জীবনের সহজ বর্বর গতির কথা চিন্তা করে অবাক হয়েছিলেন তিনি। এটাই যেন জীবনের একমাত্র সত্য। কিন্তু কেন যে এই বর্বরতা মানুষ মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয়, তা জানার মতো দক্ষতা তার ছিল না। অনেক সহজ জিনিসের মতো এটাও একটা বর্বর সত্য। না, বিয়ে হয়নি। দুটো হাত শক্ত করে ঘুষি পাকিয়ে ছেলেটি চিৎকার করে উঠল। আমার বাবা তাহলে একটা স্কাউন্ডেল? ঘাড় নাড়লেন। তিনি বললেন, না, আমি জানতাম সামাজিকভাবে বিয়ে তিনি আমাকে করতে পারতেন না। সেদিক থেকে যথেষ্ট অসুবিধা তার ছিল। কিন্তু আমরা দুজনেই দুজনকে ভালোবাসতাম। বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি আমার জন্য ব্যবস্থা করে যেতে পারতেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না বাছা। তিনি তোমার বাবা এবং ভদ্রলোক। তাছাড়া অভিজাত ছিলেন তিনি। ভ্রুকুটি করল জিম। আমার জন্যে কিছুই আমি গ্রাহ্য করি না। কিন্তু সাইবেলকে তুমি কিছুতেই। এও তো একজন ভদ্রলোক, তাই নয় কি? ওই যে লোকটি সাইবেলকে ভালোবাসে, যাকে ভালোবাসে অথবা বলে সে ভালোবাসে। তাছাড়া মনে হচ্ছে বেশ অভিজাত সম্প্রদায়ের মানুষ, তাই না? হঠাৎ স্তম্ভিত হয়ে গেলেন ভদ্রমহিলা। একটা ভয়ঙ্কর রকমের ক্লেদাক্ত অপমান তাকে স্তব্ধ করে দিল। লজ্জায় মাথাটা নুয়ে পড়ল তার। হাত দুটো কাঁপতে লাগল। সেই কাঁপানো হাত দিয়ে চোখ দুটো তিনি মুছলেন। বললেন, সাইবিলের মা আছে, আমার মা ছিল না। মায়ের কথা শুনে জিমের মন নরম হয়ে গেল। সে তার দিকে এগিয়ে গিয়ে নিচু হয়ে তাকে চুমু খেল। বলল, বাবার কথা জিজ্ঞেস করে তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি দুঃখিত মা। কিন্তু জিজ্ঞেস না করে পারলাম না। এখন আমাকে যেতেই হবে। ভুলে যেও না যে এখন থেকে লক্ষ্য রাখার মতো একটি সন্তানই তোমার কাছে রইল। আর এটাও তুমি বিশ্বাস করো যে সেই লোকটা আমার বোনের যদি এতটুকু ক্ষতি করে, আমি নিশ্চয়ই তাকে খুঁজে বার করব। তারপর কুকুরের মতো গুলি করে মারব। প্রতিজ্ঞা করছি আমি। ভয় দেখানোর এই অনাবশ্যক মূর্খতা, উচ্ছ্বাস আর উন্মত্ত নাটকীয় ঢং ভদ্রমহিলার কাছে জীবনটাকে আরও তিষ্ট করে তুলল। এরকম একটা আবহাওয়ার সঙ্গে তার পরিচয় ছিল। এই আবহাওয়ায় তিনি আরও সহজভাবে নিঃশ্বাস নিতে পারতেন। আর অনেকদিন পরে সেই প্রথম ছেলেকে তিনি সত্যি সত্যি প্রশংসা করলেন। উচ্ছ্বাস ভরা এই পরিস্থিতি আরও কিছুক্ষণ কাটানোর ইচ্ছে ছিল তার। কিন্তু সে সুযোগ তিনি পেলেন না। পুত্রই তাকে থামিয়ে দিল। তখনও ট্রাঙ্কটা নামানো হয়নি। খোঁজা হয়নি মাফলার। বাস করার অনেক টুকিটাকি জিনিস এদিকে ওদিকে ছড়িয়েছিল। গাড়োয়ানের সঙ্গে দর কষাকষি করতে হলো। খুঁটিনাটি কাজের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। ছেলে গাড়িতে উঠে চলে যাবার পরে নতুন ব্যর্থতায় ভারাক্রান্ত হৃদয়ে জানলা থেকে ছেঁড়া রুমালের একটা টুকরো নিয়ে নাড়তে লাগলেন। তিনি বেশ বুঝতে পারলেন একটা বড় রকমের সুযোগ নষ্ট হয়েছে। সাইবিলকে এই বলে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে বর্তমানে তার আর কাজ নেই। তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছেন। কারণ এখন লক্ষ্য রাখার মতো একটি সন্তানই তার কাছে রয়েছে। ছেলের কথাটা তার মনে ছিল। কথাটা তাকে খুশিই করেছিল। ছেলে যে ভয় দেখিয়েছিল, সে বিষয়ে মেয়েকে তিনি কিছুই বলেননি। কথাটা জিম বেশ স্পষ্ট করে আর নাটকীয় ভঙ্গিতেই বলেছিল। তার মনে হয়েছিল এই কথাটা নিয়ে একদিন সবাই তারা হাসাহাসি করবেন। ষষ্ঠ পরিচ্ছেদ। ব্রিস্টল হোটেলের একটি ছোট কামরায় সেদিন সন্ধ্যায় কেবল ৩ জনের জন্য ডিনার দেয়া হয়েছিল। বেসিল হলওয়ার্ডের সঙ্গে সেই ঘরে ঢুকতে ঢুকতে লর্ড হেনরি জিজ্ঞেস করলেন, বেসিল, তুমি নিশ্চয়ই খবরটা শুনেছ? একজন ওয়েটার মাথা নিচু করে তাদের অভিবাদন জানালো। সেই ওয়েটারের হাতে টুপি আর কোটটা দিয়ে আর্টিস্ট হলওয়ার্ড বললেন, না হ্যারি, কি খবর বলো তো? আশা করি রাজনীতির ব্যাপার কিছু না। ওসব খবরে আমার আগ্রহ নেই। হাউস অব কমন্সে এমন একজন সদস্যও নেই যার প্রতিকৃতি আঁকা চলতে পারে।
যদিও অবশ্য কিছুটা পালিশ করলে তাদের ভালোই দেখায়। লর্ড হেনরি বললেন, ডোরিয়ান গ্রে বিয়ে করতে চুক্তিবদ্ধ হয়েছে। চমকে উঠলেন হলওয়ার্ড। তারপরে ভ্রুকুটি করলেন, বললেন, কি বললে? ডোরিয়ান গ্রে বিয়ে করতে চুক্তিবদ্ধ হয়েছে? অসম্ভব, অসম্ভব। না সত্যি, যাকে বলে নির্ভেজাল সত্যি। কাকে বিয়ে করবে? একটা ক্ষুদে অভিনেত্রী বা ওই জাতীয় কোনো মেয়েকে। আমি বিশ্বাস করতে রাজি নই। এসব ব্যাপারে ডোরিয়ান অনেক বেশি বুদ্ধিমান। প্রিয় বেসিল, বরং বলতে পারো মাঝে মাঝে বোকার মতো কাজ না করার মতো ডোরিয়ান বুদ্ধিমান। হ্যারি, মাঝে মাঝে করার মতো কাজ বিয়েটা মোটেই নয়। লর্ড হেনরি ক্লান্তভাবে বললেন, আমেরিকা ছাড়া, কিন্তু আমি বলিনি সে বিয়ে করেছে। আমি বলেছি নিজের বিয়ে সে নিজেই ঠিক করে ফেলেছে। দুটোর মধ্যে পার্থক্য অনেক। আমার কথাই ধরো না কেন, কবে আমার বিয়ে হয়েছে সে কথাটা আমার স্পষ্ট মনে রয়েছে, কিন্তু কবে আমি বিয়ে করব বলে চুক্তিবদ্ধ হয়েছিলাম সে কথা আমি স্রেফ ভুলে গেছি। আমার যেন মনে হচ্ছে বিয়ে করতে আমি কোনোদিনই চুক্তিবদ্ধ হইনি। কিন্তু ডোরিয়ানের সম্পদ, জন্ম আর সামাজিক প্রতিষ্ঠার কথাটা একবার চিন্তা করে দেখো। তার সামাজিক পদমর্যাদার এত নিচের কাউকে বিয়ে করাটা তার পক্ষে হাস্যকর হবে। বেসিল, মেয়েটিকে সে বিয়ে করুক এটা যদি তুমি চাও, তাহলে সে কথাটা তাকে তুমি বলতে পারো। তাহলে সে মেয়েটিকে নিশ্চয়ই বিয়ে করবে। যখনই মানুষ আকাট মূর্খের মতো কাজ করে, তখনই বুঝবে তার পেছনে তার কোনো মহৎ উদ্দেশ্য আছে। আশা করি মেয়েটা ভালো। কোনো দুশ্চরিত্রাকে ডোরিয়ান বিয়ে করুক তা আমি চাই না। তাতে তার চরিত্র নষ্ট হবে, নষ্ট হবে তার বুদ্ধি। অরেঞ্জ বেটার মেশানো ভারমুথের গ্লাসে চুমুক দিতে দিতে লর্ড হেনরি বললেন, না না, মেয়েটি ভালো চেয়েও ভালো। সে সুন্দরী। ডোরিয়ান বলেছে মেয়েটি সুন্দরী। এসব ব্যাপারে সাধারণত তার ভুল হয় না। তুমি যে তার ছবিটি এঁকে তাই দেখে অন্য লোকের সৌন্দর্য তার চোখে ধরা পড়েছে। অনেক জিনিসের মধ্যে অপরের সৌন্দর্য উপলব্ধি করার মতো শক্তি তার রয়েছে। আর রাত্রিতে মেয়েটিকে দেখার কথা রয়েছে আমাদের, যদি অবশ্য ছোকরা এখানে আসার কথা বেমালুম ভুলে যায়। তুমি কি সিরিয়াস? নিশ্চয়ই বেসিল। বর্তমানে আমি যতটা সিরিয়াস তার চেয়ে বেশি সিরিয়াস আর কখনো আমি হতে পারি এ কথা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। ঘরের মধ্যে পায়চারি করতে করতে ঠোঁটে কামড় দিয়ে বেসিল হলওয়ার্ড জিজ্ঞাসা করলেন, কিন্তু এ বিয়েতে কি তোমার মত আছে? নিশ্চয়ই না। এটা একটা অর্থহীন মোহ ছাড়া আর কিছু নয়। অনুমোদন অথবা অননুমোদন বর্তমানে আমি কিছুই করিনি। জীবনের সম্বন্ধে এই ধরনের চিন্তা করাটা উদ্ভট। আমাদের নৈতিক কুসংস্কারকে ঢাক পিটিয়ে জাহির করার জন্যে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করিনি। সাধারণে এ বিষয়ে কি বলে তা নিয়ে আমি মাথা ঘামাই না। আর মনোহর মানুষেরা যা করে তার মধ্যে আমরা নাক গলাই না। মনোমুগ্ধকারী ব্যক্তি যে কাজ যেভাবেই করুক না কেন, আমি তাতে আনন্দ পাই। ডোরিয়ান একটা মেয়ের প্রেমে পড়েছে। মেয়েটা জুলিয়েটের ভূমিকায় অভিনয় করে। মেয়েটাকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। তাতে আপত্তি কি? সে যদি মেসালিনাকে বিয়ে করত, তাতেই বা কী ক্ষতি হতো? তুমি জানো বিয়ের সমর্থক আমি নই। বিয়ের সবচেয়ে অসুবিধা হচ্ছে এই যে বিয়ে করলে মানুষ নিঃস্বার্থপর হয়, আর যেসব মানুষ স্বার্থের কথা চিন্তা করে না, চরিত্রের দিক থেকে তারা বিবর্ণ। তাদের ব্যক্তিত্ব বলে কোনো বস্তু নেই। তবু এমন কয়েকটি মানসিক বৃত্তি রয়েছে বিয়ে যাদের জটিলতর করে তোলে। এইসব মানুষরা তাদের অহমিকা বজায় রাখে, আর সেই অহমিকার সঙ্গে আরও অনেক দম্ভ মিশিয়ে দেয়। বিবাহিত ব্যক্তিরা একাধিক জীবনযাপন করতে বাধ্য হয়। বিয়ের পরে তারা বেশ ভালোভাবেই সঙ্গবদ্ধ হয়, এবং আমার মতে এই সংঘবদ্ধতাই হচ্ছে বেঁচে থাকার উদ্দেশ্য। তাছাড়া প্রতিটি অভিজ্ঞতারই দাম আছে, এবং বিয়ের বিরুদ্ধে যে যাই বলুক, নিঃসন্দেহে এটা একটা অভিজ্ঞতা। আমি আশা করি ডোরিয়ান এই মেয়েটিকে বিয়ে করবে, 2 মাস পাগলের মতো ভালোবাসবে, তারপরে আর কেউ তাকে মোহগ্রস্ত করে ফেলবে। অনুশীলনের জন্য ডোরিয়ান একটা অদ্ভুত চরিত্রে পরিণত হবে। হ্যারি, এতক্ষণ ধরে তুমি যা বললে তার একটা বর্ণও তুমি নিজে বিশ্বাস করো না। বিশ্বাস যে করো না তা তুমি নিজেই জানো। ডোরিয়ান গ্রের জীবন যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার চেয়ে বেশি দুঃখ আর কেউ পাবে না। তুমি যা দেখাও তার চেয়ে তুমি অনেক উঁচু। লর্ড হেনরি হেসে বললেন, অন্য লোক যে ভালো এ কথা আমরা চিন্তা করি কেন জানো? কারণ নিজেরাই আমরা নিজেদের ভয় করি। অপরের ভালো দেখার ভিত্তি হচ্ছে নিছক ভীতি। আমাদের উপকারে আসতে পারে এইরকম কিছু গুণ অন্য লোকের মধ্যে খুঁজে বার করে আমরা তাদের প্রশংসা করি। ভাবি এটাই আমাদের বিরাট একটা বদান্যতা। ব্যাংকারকে আমরা প্রশংসা করি এই উদ্দেশ্যে যে আমরা প্রয়োজন মতো আমাদের সঞ্চিত অর্থের চেয়ে বেশি অর্থ ব্যাংক থেকে তুলতে পারব।
দস্যুদের বীরত্বের প্রশংসা করি এই ভরসায় যে তারা আমাদের পকেটটা রেহাই দেবে। আমি যা বললাম তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল, এই আশাবাদকে আমি যথেষ্ট ঘৃণা করি। আর জীবন নষ্ট হয়ে যাওয়ার কথা যদি বলো, তাহলে এটুকু আশ্বাস তোমাকে আমি দিতে পারি যে যে জীবনের গতি রুদ্ধ হয়নি তার বিনষ্ট হওয়ার সম্ভাবনা নেই। মানুষের প্রকৃতিকে যদি তুমি ধ্বংস করতে চাও, তাহলে তাকে শুধু সংস্কার করে দাও। বিয়ের কথা যদি বলো, তাহলে অবশ্য মূর্খ হতা হবে। কিন্তু বিয়ে বাদ দিয়েও নরনারীর মধ্যে অনেক রকম সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কগুলি কেবল যে মনোরম তাই নয়, এগুলি আমাদের কৌতূহল উদ্রেক করে যথেষ্ট। এইগুলি যারা গড়ে তোলে তাদের নিশ্চয়ই আমি উৎসাহিত করব। ফ্যাশনেবল বলে স্বীকৃতি পাওয়া যথেষ্ট যোগ্যতা রয়েছে তাদের। কিন্তু ডোরিয়েন সশরীরে হাজির হয়েছে। আমার চেয়ে অনেক দক্ষতার সঙ্গে সে তোমাকে ব্যাপারটা বোঝাতে পারবে। সার্টিনের পালক দেওয়ার টুপিটা মাথা থেকে খুলে এবং দুজনের সঙ্গে পর্যায়ক্রমে করমর্দন করে ডোরিয়েন উৎসাহের আতিশয্যে বলে উঠল, প্রিয় হ্যারি, প্রিয় বেসিল, তোমরা নিশ্চয়ই আমাকে অভিনন্দন জানাবে। এত আনন্দ জীবনে আর কোনোদিনই আমি পাইনি। অবশ্য এর জন্য কোনো রকম প্রস্তুতি ছিল না। সত্যিকার সুখের জিনিসগুলি একই রকম, আকস্মিকভাবেই আমাদের কাছে হাজির হয়। তবু মনে হয় এরকম একটা আনন্দকেই আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। উত্তেজনায় আর আনন্দে তার চোখ মুখ লাল হয়ে উঠল। দেখতে তাকে অপরূপ দেখালো। হলওয়ার্ড বললেন, আশা করি ডোরিয়েন সবসময় তুমি খুব সুখী হবে। কিন্তু তোমার বিয়ে যে ঠিক হয়ে গেছে এ কথা তুমি আমাকে জানাওনি বলে আমি তোমাকে মাফ করতে পারবো না। সে সংবাদ হ্যারিকে তুমি দিয়েছ? ছোকরাটির কাঁধে হাত রেখে হাসতে হাসতে লর্ড হেনরি বললেন, এবং ডিনারে আসতে দেরি করার জন্য আমি তোমাকে ক্ষমা করব না ডোরিয়েন। এখন এসো, বসে পড়ি। এখানকার খাবার কিরকম খেতে তাই পরীক্ষা করে এসো, তারপরে তোমার কাহিনী বলো। ছোট টেবিলের চারপাশে গোল হয়ে বসতে বসতে ডোরিয়েন বলল, বেশি বলা সত্যি কিছু নেই। কি হয়েছিল সেইটাই সোজা কথায় বলছি। গতকাল সন্ধ্যায় হ্যারি তোমার ঘর থেকে বেরিয়ে আমি পোশাক বদলালাম। রুপার্ট স্ট্রিটে যে রেস্তোরাঁতে আমাকে তুমি নিয়ে গিয়েছিলে সেখানে ডিনার খেতে ঢুকলাম। ডিনার সেরে রাত প্রায় ৮টা নাগাদ আমি থিয়েটারে হাজির হলাম। রোজালিন্ডের ভূমিকায় অভিনয় করছিল সাইবিল। অবশ্য দৃশ্যপট একদম জঘন্য ছিল, আর প্রায় সেই রকমই ছিল অরল্যান্ডো। কিন্তু সাইবিল, সে অভিনয় তোমরা দেখলে খুশি হতাম আমি। ছেলের পোশাক পরে সে যখন স্টেজে এসে নামল, তখন তাকে যা দেখাচ্ছিল কি আর বলবো। শ্যাওলা রঙের ফতুয়ার সঙ্গে সরু পায়জামা পরেছিল সে। মাথায় ছিল দামি পাথর বসানো বাজ পাখির একটা পালক। গায়ের ওপরে ওড়ানো ছিল ফিকে লাল লাইন টানা একটা ঢিলে জামা। এমন অপরূপ সাজে আর কখনো তাকে আমি দেখিনি। বেসিল, তোমার স্টুডিওতে তানগ্রা যুবতীর যে অপরূপ ছবি রয়েছে, ঠিক সেই রকম দেখাতো একটা বিবর্ণ গোলাপের চারপাশে ঘন কালো পাতার আচ্ছাদনের মতো তার ভ্রমর কৃষ্ণ চুলের রাশি তার মুখের চারপাশে জড়ানো ছিল। তার অভিনয়ের কথা যদি বলো, তা সে নিজেদের চোখেই আজ তোমরা দেখতে পাবে। একেবারে জাত আর্টিস্ট। জাত আর্টিস্ট বলতে যা বোঝা যায় সাইবিল সেই জাতি অভিনেত্রী। সেই ছোট ঘিঞ্জি জায়গায় আমি তো একেবারে অভিভূতর মতো বসে রইলাম। আমি যে ঊনবিংশ শতাব্দীর লন্ডনে বসে আছি সে কথা আমি একেবারে ভুলেই গেলাম। যে অরণ্য কেউ কোনোদিন দেখেনি, মনে হলো সেই অরণ্যের ভেতরে আমি আমার প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। অভিনয় শেষ হওয়ার পরে আমি নিচে নামলাম। তারপরে সাজঘরে গিয়ে তার সঙ্গে কথা বললাম। আমরা যখন দুজনে পাশাপাশি বসেছিলাম, তখন হঠাৎ তার চোখের দিকে তাকিয়ে কেমন যেন অবাক হয়ে গেলাম। তার চোখের ওইরকম চাহনি আগে কোনোদিন আমার চোখে পড়েনি। আমার ঠোঁট দুটি তার দিকে এগিয়ে গেল। দুজনেই দুজনকে গভীর আবেগের সঙ্গে চুমু খেলাম। সেই মুহূর্তে আমি যে কেমন বিভোর হয়ে গেলাম সে কথা তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো না। মনে হলো আমার সমস্ত জীবন যৌবন গোলাপে আনন্দের একটি মুহূর্তে কেন্দ্রীভূত হলো। সাদা নার্সিসাস ফুলের মতো সে থরথর করে কাঁপতে লাগলো। তারপরে সে হাঁটু মুড়ে বসে আমার হাতে চুমু খেলো। এসব কথা অবশ্য তোমাদের বলে লাভ নেই, তবু না বলে আমি পারছি না। অবশ্য আমাদের বিয়ের ব্যাপারটা এখনো খুব গোপন। এমনকি সে তার মাকেও কথা জানায়নি। জানি না আমার অভিভাবকরাই বা কি বলবেন। লর্ড ব্র্যাডলি নিশ্চয়ই খুব চটে যাবেন। আমার তাতে কিছু যায় আসে না। সাবালক হতে আমার আর ১ বছরও নেই। তারপরে খুশি মতো যা ইচ্ছে তাই করতে পারবো বেসিল। তোমার কি মনে হয় কাব্যলোক থেকে প্রেমিকাকে সরিয়ে এনে আমার স্ত্রীকে শেক্সপিয়ারের নাটকে অভিনয় করার সুযোগ দেওয়াটা আমার পক্ষে উপযুক্ত হবে না? শেক্সপিয়ারের বাণী যে গোপনে আমার কানের কাছে ফিসফিস করে বলছে, রোজালিন্ডের দুটি বাহু যে আমার গলা জড়িয়ে ধরেছে, আমি যে জুলিয়েটের ঠোঁটে চুমু খেয়েছি। হলওয়ার্ড আস্তে আস্তে বললেন, হ্যাঁ ডোরিয়েন, মনে হয় তুমি ঠিক কথাই বলেছ।
লর্ড হেনরি জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে তার কি আর দেখা হয়েছে? ডোরিয়ান গ্রে মাথা নাড়লেন। আমি তাকে আর্ডেনের বনভূমিতে ছেড়ে এসেছি। ভেরোনার উদ্যানে আমি আবার তাকে খুঁজে পাব। গভীর মনোনিবেশ সহকারে লর্ড হেনরি তার শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিতে লাগলেন। ঠিক কোন মুহূর্তে তুমি বিয়ের কথাটা উচ্চারণ করলে, ডোরিয়ান? সেই বা কি উত্তর দিল? সম্ভবত কিছুই মনে নেই তোমার। প্রিয় হ্যারি, বিয়েটাকে আমি ব্যবসাদারি চোখে দেখিনি, আর এই বিষয়ে কোনো প্রস্তাবও আমি তাকে দিইনি। তাকে যে আমি ভালোবাসি এই কথাটাই কেবল তাকে আমি বলেছি। সে বলেছে আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তার নেই। যোগ্যতা নেই? শোনো কথা, আমার কাছে পৃথিবীতে এমন কিছু নেই যাকে আমি তার সঙ্গে তুলনা করতে পারি। লর্ড হেনরি বিড়বিড় করে বললেন, বাস্তব বুদ্ধিতে নারীজাতির সঙ্গে কারো তুলনাই চলে না। আমাদের চেয়ে তারা অনেক বেশি বুদ্ধিমতী। ওইরকম অবস্থায় বিয়ের কথাটা বলতে আমরা প্রায়ই ভুলে যাই। তারা আমাদের সেই কথাটাই স্মরণ করিয়ে দেয়। হলওয়ার্ড তার হাতের ওপরে একটা হাত চেপে বললেন, থাক হ্যারি, ডোরিয়ানকে বিরক্ত করছো তুমি। অন্য পুরুষদের সঙ্গে ওর তুলনা করো না। ও কারো জীবনে দুঃখ ডেকে আনবে না। ওর চরিত্র বেশ সুন্দর, মার্জিত। টেবিলের উল্টো দিকে তাকিয়ে লর্ড হেনরি বললেন, ডোরিয়ান কোনোদিনই আমার ওপর বিরক্ত হয় না। আমার প্রশ্নের মধ্যে কোনো রকম কুটিলতা নেই, অথবা প্রশ্নটা আমি করেছি খোলা মনে। প্রশ্নের কারণটা হচ্ছে নিছক কৌতূহল। আমার ধারণা বিয়ের ব্যাপারে নারীরাই আমাদের কাছে প্রস্তাবটি তোলে প্রথমে। আমরা তাদের কাছে কোনো প্রস্তাব রাখি না। অবশ্য মধ্যবিত্ত সম্প্রদায়ের কাছে এই রীতিটা খাটে না, কিন্তু মধ্যবিত্ত সম্প্রদায়কে আমরা আধুনিক বলি না। হেসে মাথা নাড়লেন ডোরিয়ান। তোমাকে নিয়ে পারা গেল না হ্যারি, কিন্তু তোমার কথায় আমি কিছু মনে করি না। তোমার ওপরে রাগ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। সাইবিল ভেনকে দেখলে তুমি বুঝতে পারবে একমাত্র জানোয়ার ছাড়া আর কেউ তাকে দুঃখ দিতে পারে না। আমি তাকে সোনার চৌকিতে দাঁড় করিয়ে দেখাতে চাই আমার স্ত্রীকে বিশ্বের লোক পুজো করছে। বিয়েটা কি বলতো? একটা চুক্তি, একটা প্রতিজ্ঞা, যাকে কোনো অবস্থাতেই ভাঙা যায় না। তুমি আমার কথা শুনে হাসছ? না না, হেসো না। একটা অপরিবর্তনীয় চুক্তি তার সঙ্গে আমি করতে চাই। ভালোবাসাকে মানুষ কি করে যে অপমান করে তা আমি জানি না। আমি সাইবিল ভেনকে ভালোবাসি। তার আস্থা আমাকে বিশ্বাসী করে তুলেছে সৎ। তার পাশে বসে থাকলে তুমি আমাকে যা শিখিয়ে তার জন্য অনুতাপ করি আমি। তোমরা আমাকে যা জানো, আমি তখন আর ঠিক সেরকমটা থাকি না। আমার সব কিছু পাল্টে যায়। সাইবিল ভেনের একটু ছোঁয়া আমাকে সব ভুলিয়ে দেয়। ভুলিয়ে দেয় তোমার মনোমুগ্ধকর চিত্তাকর্ষী বিষাক্ত মুখরোচক নীতিগুলি। কিছু স্যালেড নিজের দিকে টেনে নিয়ে লর্ড হেনরি জিজ্ঞেস করলেন, এবং ওগুলি কি? ওই জীবন, প্রেম এবং আনন্দের ওপরে তোমার নীতিগুলির কথাই বলছি হ্যারি। কেবল ওগুলি নয়, তোমার যাবতীয় নীতি। আস্তে আস্তে সুরেলা কণ্ঠে লর্ড হেনরি বললেন, আনন্দই হচ্ছে একমাত্র জিনিস যার সম্বন্ধে কিছু নীতি কথা বলা যায়। কিন্তু এ নীতি আমার নিজস্ব নয়, প্রকৃতির। প্রকৃতি এই আনন্দের মারফতেই মানুষকে যাচাই করে। যে আনন্দ করতে জানে তাকেই প্রকৃতি সমর্থন করে। সুখী হলেই আমরা সৎ হব, কিন্তু সৎ হলেই যে আমাদের সবসময় সুখী হতে হবে এমন কোনো কথা নেই। বেসিল হলওয়ার্ড জিজ্ঞেস করলেন, কিন্তু সৎ হওয়া কথাটার অর্থ কী বলতো? টেবিলের ওপরে টবে রাখা ঘন ফুল গাছের পাতার ফাঁক দিয়ে লর্ড হেনরির দিকে চোখ দিয়ে তাকাতে তাকাতে চেয়ারের গায়ে হেলান দিয়ে ডোরিয়ান গ্রে বললেন, ঠিক ঠিক, সৎ হওয়া বলতে কি বোঝো তাই বলো আমাদের। গ্লাসের পাতলা কাচের ওপরে নিজের সুন্দর একটি আঙুলের চাপ দিয়ে লর্ড হেনরি বললেন, সৎ হওয়া আর নিজের আত্মার সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া একই কথা। অন্য লোকের সঙ্গে যে একাত্মতা, তারই মধ্যে বিভেদের বীজ লুকিয়ে থাকে। মানুষের কাছে প্রয়োজনীয় হলো তার নিজের জীবন। প্রতিবেশীদের কথা যদি ধরো, তাহলে প্রয়োজন হলে তাদের লক্ষ্য করে তুমি অনেক নৈতিক উপদেশের বাণী ছাড়তে পারো। তাছাড়া উঁচু আদর্শ বলতে আমরা যা বুঝি তা রয়েছে একমাত্র ব্যক্তি স্বাতন্ত্র্যের। যুগের মানদণ্ডই হচ্ছে আধুনিক নীতিজ্ঞানের মাপকাঠি। আমার মনে হয় কোনো মানুষের পক্ষেই তার যুগের মাপকাঠি মেনে নেওয়াটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অনৈতিক কাজ। বেসিল হলওয়ার্ড বললেন, সত্যি কথা বলতে কি হ্যারি, কেউ যদি নিছক নিজের জন্যই বেঁচে থাকে, তাহলে কি তাকে যথেষ্ট মূল্য দিতে হয় না? নিশ্চয়ই। আজকাল প্রতিটি জিনিসের জন্যই আমাদের অনেক মূল্য দিতে হয়। আমার ধারণা দরিদ্রদের সত্যিকার ট্র্যাজেডি হচ্ছে নিজেদের ছাড়া অন্য কাউকেই তারা বঞ্চিত করতে পারে না। সমস্ত কিছু সুন্দর জিনিসের মতোই সুন্দর পাপ করার অধিকার আর সুযোগ একমাত্র ধনীদেরই রয়েছে। অর্থের কথা বাদ দিলেও মানুষকে অন্যভাবে দাম দিতে হয়। কিভাবে বেসিল? ধরো অনুতাপের দাম, দুঃখ যন্ত্রণার দাম,
নৈতিক অবনতির দাম। কাঁধে শ্রাগ করে লর্ড হেনরি বললেন, প্রিয় বন্ধু, মধ্যযুগের কথা খুব মনোমুগ্ধকর, কিন্তু মধ্যযুগের অনুভূতিগুলি বর্তমান যুগে অচল অবশ্য। সেই অনুভূতিগুলিকে নভেল নাটকে চালানো যায়, কিন্তু নভেল নাটকে স্থান পায় কারা? বর্তমান যুগের বাস্তব পটভূমিকায় যারা অচল। বিশ্বাস করো, এমন কোনো সভ্য মানুষ নেই যে আনন্দের জন্য অনুতাপ করে, আর এমন কোনো সভ্য মানুষ নেই সত্যিকার আনন্দ বলতে কী বোঝায় সেই বিষয়ে যার বিন্দুমাত্র জ্ঞান আছে। ডোরিয়ান গ্রে বললেন, আমি জানি আনন্দ কাকে বলে। আনন্দ হচ্ছে কাউকে গভীরভাবে ভালোবাসা। লর্ড হেনরি ফুল নাড়তে নাড়তে বললেন, ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসা অবশ্যই ভালো। কারো পূজা পাওয়া যে হচ্ছে জঘন্য জিনিস। মানুষরা দেবতাদের যে চোখে দেখে, নারীরাও সেই চোখে পুরুষদের দেখে। তারা সবসময় আমাদের পুজো করে, আর সেই অজুহাতে তাদের জন্য কিছু করার জন্যে সবসময় আমাদের কাছে ঘ্যান ঘ্যান করে। ডোরিয়ান একটু গম্ভীরভাবেই বললেন, আমার ধারণা আমাদের চরিত্রে প্রেমের প্রতিষ্ঠা করে তারা। আমাদের কাছ থেকে সেই প্রেম চাওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। হলরাট বললেন, খাঁটি কথা ডোরিয়ান। লর্ড হেনরি বললেন, কোনো জিনিসই চিরকাল খাঁটি নয় বেসিল। বাধা দিলেন ডোরিয়ান, অর্থাৎ এই কথাটা তোমাকে স্বীকার করতেই হবে হ্যারি, যে নারীরা তাদের জীবনের শ্রেষ্ঠ জিনিস পুরুষদের উপহার দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে লর্ড হেনরি বললেন, সম্ভবত, কিন্তু টুকরো টুকরো করে সেটাই তারা ফিরে পেতে চায়। আমাদের দুশ্চিন্তাটা সেখানেই। কোনো একজন ধীসম্পন্ন ফরাসি ভদ্রলোক একবার বলেছেন, বড় কাজ করার জন্য মহিলারা সবসময় আমাদের উৎসাহিত করে, কিন্তু সেই কাজ আমরা যখন করতে যাই তখনই চরম বাধা আসে তাদের কাছ থেকে। হ্যারি, তোমার কথাগুলো বড় ভয়ঙ্কর। আমি জানি না তোমাকে আমি এত পছন্দ করি কেন। তিনি বললেন, তুমি আমাকে সবসময় পছন্দ করবে ডোরিয়ান। একটু কফি চলবে? ওয়েটার, কফি নিয়ে এসো। সেই সঙ্গে নিয়ে এসো সেরা শ্যাম্পেন আর সিগারেট। না না, সিগারেট থাক, আমার কাছে কয়েকটা আছে। বেসিল, আমি তোমাকে সিগার খেতে বলবো। একটা সিগারেট খাওয়ার নিখুঁত আনন্দ। তোমাকে একটা নিখুঁত আনন্দ সিগারেটই দিতে পারে। এই জিনিসটা অপরূপ, খেয়েও তৃপ্তি পায় না মানুষ। আর কি চাই? হ্যাঁ ডোরিয়ান, আমাকে তুমি সবসময় পছন্দ করবে। আজ পর্যন্ত যেসব পাপ করার সাহস তোমার হয়নি, তোমার কাছে সেই সব পাপের প্রতীক আমি। সিগারেট ধরাতে ধরাতে ডোরিয়ান বললেন, কিসব আবল তাবল বকছো হ্যারি? চলো, এবারে আমরা থিয়েটারের দিকে এগোই। সাইবিল স্টেজে এসে দাঁড়ালেই নতুন জীবনের মুখোমুখি এসে দাঁড়াবে তোমরা। সে এমন একটি জীবন তোমাদের সামনে তুলে ধরবে যা তোমরা আগে কোনো দিন দেখোনি। ক্লান্ত দৃষ্টি মেলে লর্ড হেনরি বললেন, আমি সব জানি, কিন্তু সবসময় আমি নতুন নতুন অনুভূতি সংগ্রহ করার জন্য প্রস্তুত থাকি। অথচ বলতে আমি ভয় পাচ্ছি, সেরকম কোনো অনুভূতির সাক্ষাৎ আমি পাইনি। তবু হয়তো তোমার এই অপরূপা আমার মধ্যে কিছুটা উদ্দীপনা সৃষ্টি করতে পারে। আমি অভিনয় ভালোবাসি, বাস্তব জীবনের চেয়ে অনেক বেশি সত্য। চলো, আমরা যাই। ডোরিয়ান, তুমি আমার সঙ্গে এসো। আমি দুঃখিত বেসিল, কিন্তু আমার গাড়িতে দুজনের বেশি জায়গা হবে না। গাড়িতে করে আমাদের পিছু পিছু এসো। তারা উঠে পড়লেন, কোট চাপালেন গায়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে লাগলেন। বেসিল চুপচাপ দাঁড়িয়েছিলেন, কি যেন ভাবছিলেন তিনি। একটা বিষাদের ছায়া তার উপরে নেমে এসেছিল। এই বিয়েটাকে কেমন যেন মেনে নিতে পারছিলেন না তিনি। অথচ তার মনে হলো, ডোরিয়ানের জীবনে যেসব ঘটনা ঘটতে পারত তাদের অনেকের চেয়ে এটা ভালো। কয়েক মিনিট পরে তারা সবাই নিচে নেমে এলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি একাই গাড়িতে উঠলেন। সামনে দেখলেন লর্ড হেনরির গাড়িতে আলো চকচক করে উঠল। অদ্ভুত একটা অনুভূতি তাকে গ্রাস করে ফেলল। তার মনে হলো, আগের মতো ডোরিয়ান আর তার নিজের হবেন না। তাদের মধ্যে নতুন একটি জীবন এসে দাঁড়িয়েছে। তার চোখের দৃষ্টি কালো হয়ে এলো। উজ্জ্বল আলোয় ভরা জনাকীর্ণ রাস্তাগুলি কেমন যেন ঝাপসা হয়ে এলো। তার চোখে গাড়িটা থিয়েটারে এসে হাজির হলে তার মনে হলো তিনি যেন অনেকগুলি বছর পেরিয়ে এসেছেন।